আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজ আমরা সোজা চলে যাব দিল্লি সুলতানির সেই ৩২০ বছরের ইতিহাসে। ভাবা যায় কি বিশাল একটা সময় আর কি দারুণ সব ঘটনা। কিন্তু আসল প্রশ্নটা কি বলুন তো? একটা সাম্রাজ্য অথচ শাসন করেছে পাঁচটা আলাদা রাজবংশ, তাও আবার ৩২০ বছর ধরে। এটা কিভাবে সম্ভব হলো? চলুন এই ধাঁধার উত্তরটা আজ খুঁজে বের করা যাক। তো টাইমলাইনটা যদি দেখি, শুরুটা হচ্ছে ১২০৬ সালে দাস বংশ দিয়ে। এরপর একে একে এলো খলজি, তুগলক, সৈয়দ আর সবশেষে লোদি বংশ। এই ৫টা ডাইনাস্টি মিলেই কিন্তু তৈরি হয়েছে দিল্লি সুলতানির পুরো গল্পটা। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কিভাবে এই বিশাল সাম্রাজ্যের ভিত পোতা হলো, আর খলজিদের সময় কিভাবেই বা সেটা ছড়িয়ে পড়ল চারদিকে। দাস বংশের কথা বলতে গেলে এই চারজনের কথা না বললেই নয়। প্রথমে কুতুবুদ্দিন আইবক, যাকে তার দানশীলতার জন্য লাখ বক্স বলা হতো। কিন্তু সত্যি বলতে আসল প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন ইলতুৎমিশ। তিনিই তো পুরো সিস্টেমটা গুছিয়েছিলেন। এরপর এলেন রাজিয়া সুলতানা, দিল্লি সুলতানির একমাত্র মহিলা শাসক ভাবা যায়। আর শেষে এলেন বলবন, যিনি সুলতানের ক্ষমতাকে একেবারে অন্য লেভেলে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এই সময় একটা ইন্টারেস্টিং সিস্টেম চালু হয়, নাম একতা। এটা চালু করেছিলেন ইলতুৎমিশ। ব্যাপারটা কি? খুব সহজ। কর্মকর্তাদের সরাসরি মাইনে না দিয়ে একটা জমির দায়িত্ব দেওয়া হতো। সেখান থেকে ট্যাক্স আদায় করে তারা নিজেদের খরচ চালাত। মানে অ্যাডমিনিস্ট্রেশন আর রেভিনিউ কালেকশন দুটোই এক ঢিলে। দারুণ বুদ্ধি, তাই না? এবার আসি বলবনের কথায়। বলবন বুঝেছিলেন আসল ক্ষমতা পেতে হলে ওই যে প্রভাবশালী অভিযাত্রা আছে তাদের কন্ট্রোলে আনতে হবে। তাই তিনি প্রথমেই ভেঙে দিলেন চিহেলগানি বা ৪০ চক্র নামে পরিচিত ওই শক্তিশালী গ্রুপটাকে। শুধু তাই নয়, সুলতানের ক্ষমতা যে সবার উপরে সেটা বোঝানোর জন্য তিনি পারস্যের কিছু রীতি চালু করলেন, যেমন সিজদা মানে সুলতানের সামনে মাথা নত করা, আর পাইবোস একেবারে নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করলেন তিনি। ভাবুন একবার, একজন সুলতান বলছেন, আমি দ্বিতীয় আলেকজান্ডার। এই একটা কথাই তো আলাউদ্দিন খলজির অ্যাম্বিশনস বুঝিয়ে দেয়। তিনি নিজেকে সিকান্দারি সানি বলতেন, আর স্বপ্ন দেখতেন পুরো বিশ্ব জয় করার। আলাউদ্দিন খলজির সবচেয়ে বড় চমক ছিল কিন্তু তার মার্কেট কন্ট্রোল পলিসি। দারুণ একটা আইডিয়া। ৩টে সহজ স্টেপ। ১, সব জরুরি জিনিসের দাম ফিক্স করে দেওয়া হলো। ২, এই দাম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখার জন্য শাহানায় এই মান্ডি নামের অফিসার নিয়োগ করা হলো। আর ৩, পুরো মার্কেটে একটা স্পাই নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হলো, যাতে কেউ ২ নম্বরই করতে না পারে। আরে ফল কি হলো? রাজকোষের উপর চাপ না বাড়িয়েই তিনি একটা বিশাল আর্মি মেনটেন করতে পেরেছিলেন। শুধু বাজার নয়, মিলিটারিতেও তিনি দারুণ কিছু রিফর্ম এনেছিলেন। যেমন দুর্নীতি বন্ধ করতে চালু হল দাগ প্রথা, মানে ঘোড়ার গায়ে ছাপ দিয়ে দেওয়া, আর হুলিয়া মানে প্রত্যেক সৈন্যের চেহারার বিবরণ লিখে রাখা। তার সেরা সেনাপতি মালিক কাফুরের হাত ধরে সুলতানের সীমানা একেবারে দক্ষিণ ভারত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর স্থাপত্য, কুতুব মিনার কমপ্লেক্সের ওই যে সুন্দর আলাই দরওয়াজা, ওটা তো তারই বানানো। খলজিদের পর এলো তুঘলকরা। এই সময়টা ছিল ক্ষমতার একেবারে চূড়ায় ওঠার সময়, আর সাথে ছিল কিছু বিশাল, মানে যাকে বলে গ্র্যান্ড, কিন্তু খুবই বিতর্কিত কিছু এক্সপেরিমেন্ট। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তার সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একজন মানুষ, একজন ভিশনারি। কিন্তু তার আইডিয়াগুলো প্রায় ডিজাস্টারে শেষ হতো। যেমন তার দুটো বিখ্যাত চালের কথা ভাবুন। ১, রাজধানী দিল্লি থেকে সোজা দৌলতাবাদে নিয়ে যাওয়া। ২, রূপোর কয়েনের বদলে ব্রঞ্জের টোকেন কারেন্সি চালু করা। দুটো আইডিয়াই কিন্তু কাগজে কলমে ব্রিলিয়েন্ট ছিল, কিন্তু বাস্তবে দুটোই মুখ থুবড়ে পড়েছিল। মোহাম্মদ বিন তুগলকের পর এলেন ফিরোজ শাহ তুগলক, আর তার অ্যাপ্রোচ ছিল একদম আলাদা। তাকে বলা হতো দ্য বিল্ডার। তিনি মন দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য কাজ করতে। গরিবদের জন্য আলাদা দপ্তর, চ্যারিটেবল হাসপাতাল এসব বানিয়েছেন। তবে হ্যাঁ, তার একটা বিতর্কিত কাজও ছিল। তিনিই প্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর বসান। আর মজার ব্যাপার হলো, তিনি নিজের একটা আত্মজীবনীও লিখে গেছেন। ১৩৯৮। এই সালটা দিল্লি সুলতানের ইতিহাসে একটা কালো অধ্যায়। কি হয়েছিল এই বছর? তৈমুরলংয়ের ভয়ঙ্কর আক্রমণ। এই একটা আক্রমণ দিল্লিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দেয়, আর তুগলক বংশের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। এরপর দিল্লির কেন্দ্রীয় শক্তি এতটাই ভেঙে পড়ে যে সুলতানি তার আগের গৌরবের ছায়াটুকুও ধরে রাখতে পারেনি। এরপরে যে সৈয়দ বা লোধি বংশ এসেছিল, তারা তো শুধু একটা ছোট হয়ে যাওয়া সাম্রাজ্যকে কোনো রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। তৈমুরের আক্রমণের পর দিল্লিতে যে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হলো, তার ফল কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভারতের বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠল স্বাধীন আঞ্চলিক শক্তি। এদের মধ্যে দুটো নাম না বললেই নয়। একটা আমাদের বাংলা, আর অন্যটা দক্ষিণের শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্য।
যেমন ধরুন, বাংলায় সিকান্দর শাহ বানালেন বিখ্যাত আদিনা মসজিদ, আবার আলাউদ্দিন হোসেন শাহকে তার উদারতার জন্য বাংলার আকবরও বলা হতো। আর দক্ষিণে হরিহর আর বুক্কা মিলে প্রতিষ্ঠা করলেন বিজয়নগর সাম্রাজ্য, যার সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তো অনেক তো গল্প হলো, এবার একটা কুইক র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক, কেমন? দেখা যাক এতক্ষণের আলোচনায় কে কতটা মন দিয়ে শুনেছে। প্রথম প্রশ্ন, ভারতের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হতো? উত্তরটা হল আমির খসরু, একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঐতিহাসিক, সেই সময়ের একজন জিনিয়াস। দ্বিতীয় প্রশ্ন, চিহালগানি বা ৪০ চক্রকে কে ধ্বংস করেছিলেন, মনে আছে? একদম ঠিক, গিয়াসউদ্দিন বলবন। সুলতানের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে তিনি এই কাজটা করেছিলেন। আর শেষ প্রশ্ন, মার্কেট কন্ট্রোল পলিসি বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি এটা কে চালু করেন? তিনি হলেন আলাউদ্দিন খলজি। তার বিশাল আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্যই এই যুগান্তকারী পলিসিটা তিনি এনেছিলেন। ১৫২৬ সালে দিল্লি সুলতানির অবসান হয় ঠিকই, কিন্তু তার প্রভাব সেটা শেষ হয়নি। তাদের তৈরি করা অ্যাডমিনিস্ট্রেশন, কারেন্সি সিস্টেম, মিলিটারি অর্গানাইজেশন, এই সব কিছুর উপরেই কিন্তু পরবর্তী মুঘল সাম্রাজ্য দাঁড়িয়েছিল। এখান থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে, তাই না? একটা সাম্রাজ্য যখন শেষ হয়ে যায়, তার লিগেসি বা উত্তরাধিকার কি সত্যিই শেষ হয়, নাকি সেটা অন্য কোনো রূপে, অন্য কোনো সাম্রাজ্যের মধ্যে দিয়ে টিকে থাকে?